আমি হালকা হাসলাম। নাবিলা আপু এই হাসির অর্থ বুঝলেন কিনা জানি না, উনিও মিষ্টি করে হেসে বলে উঠলেন, শুভ্র চঞ্চলতা এক ফোঁটাও কমেনি। আমরা যখন স্কুলে পড়তাম তখনও শুভ্র এমনই চঞ্চল ছিল। ক্লাসের সবার সাথেই সখ্যতা ছিল তার, শুধু মেয়েরা বাদে। কারণ কোনো মেয়ের সাথেই তেমন একটা কথা বলতে দেখিনি আমি। তবে যার সঙ্গেই কথা বলতো মনে হতো কত দিনের চেনা। এনিওয়ে, তোমাকে একটা মজার ঘটনা বলি। একবার ক্লাস 10-এ স্কুল থেকে আমাদের ট্যুরে নিয়ে গেল। ট্যুরটা ছিল স্লেটে। চা বাগান দেখা শেষ করে পাহাড়ের গা বেয়ে ওপরে উঠছি। ঠিক তখনই শুকনোর মধ্যে পা পিছলে ধাম করে পড়ে গেলাম আমি। তখন তো বাচ্চা ছিলাম, দিলাম ভ্যা করে কেঁদে। যদিও ব্যথার জন্য নয়, লজ্জায় কেঁদে উঠেছিলাম সেদিন। শুভ্র আর সাব্বির ছিল আমার ঠিক পেছনে। আমাকে কাঁদতে দেখেই শুভ্র ধমক দিয়ে বলে উঠল, এই বাচ্চাদের মতো কাঁদছিস কেন? আমাকে বলা ওটাই ছিল তার প্রথম কথা। তবু এমনভাবে বলেছিল যেন কত বছরের পুরনো বন্ধু আমার। সেদিন আমিও মুখ ফুলিয়ে হেঁচকি তুলতে তুলতে বলেছিলাম, আমি তো বাচ্চাই, তোর মতো বুড়ো নাকি যে কাঁদবো না। সেই থেকেই শুরু হলো। শুভ্র হাসতে হাসতে বলে উঠল, ও আচ্ছা, তুই তো নাব্বু বেবি। ইস রে, ওই ওই তোদের মধ্যে এই বেবিটা কার রে? তুলে নিয়ে যা তো। এমনি এমন একটা বেবিকে কেউ কি ফেলে যায় নাকি? নাব্বু বেবি উঠে পড়ো, ও নাব্বু বেবি উঠে পড়ো। সেদিন থেকে পুরো স্কুলে আমি হয়ে গেলাম নাব্বু বেবি। ওনার কথায় হেসে উঠলাম আমি। হাসি মুখেই বলে উঠলাম, সাহেল ভাইয়াকে কি তখন থেকেই চেনেন? আরে না, আমি শুভ্রর সাথে শুধু 9 আর 10 এই 2 বছর পড়েছি। এই 2 বছর সাহেল আমাদের সাথে ছিল না। তবে আমি ওকে দূর থেকে দেখেছিলাম। শুভ্রর সাথে প্রায় রাস্তাঘাটে দেখতাম। দুজনের ড্রেস আপ প্রায় সময় সেম হতো। আমি তো ভেবেছিলাম ওরা টুইন। পরে শুনি ওরা বেস্ট ফ্রেন্ড। আর সাহিল আমাকে এয়ারপোর্টেই প্রথম দেখে। শুভ্রর ওপর সব মেয়েরাই ক্রাশ ছিল, বাট আমার তো শুভ্রকে দেখে ভয় লাগতো। কি পরিমাণ দুষ্টু ছিল বাবা! ওকে সামলাও কিভাবে বলো তো? আমি সাহিলের উপর ক্রাশ ছিলাম, যদিও ওর নামটা জানতাম না। পরবর্তীতে যখন কলকাতায় চলে যাই তখন ফেসবুকে স্ক্রল করতে করতে একদিন সাহিলের আইডি চোখে পড়ে। তখনই নামটা জেনেছিলাম আমি। তারপর হুট করেই এত বছর পর এয়ারপোর্টে ওর সাথে দেখা। আমি দৌড়ে গিয়ে বলেছিলাম, এক্সকিউজ মি, আপনি সাহিল রাইট? আমার কথায় কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল সাহিল, আর আমি বোকার মতো হাসছিলাম। সাহিল আমার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বলেছিল, সরি, আমি আপনাকে চিনতে পারছি না, তবে আপনার কিছু কোয়ালিটি আমার খুবই পরিচিত। আপনাকে কি আমি চিনি? সাহিলের কথায় আমি থতমত খেয়ে গেছিলাম। ওর কথার আগা মাথা কিছু না বুঝেই একটা হাসি দিয়ে বলেছিলাম, আমি নাবিলা আহসান, শুভ্রর ওল্ড ফ্রেন্ড। আপনি তো শুভ্রর বেস্ট ফ্রেন্ড, তাই না? আমার কথায় সাহিল গভীর একটা নিঃশ্বাস ফেলে গম্ভীর মুখে বলে উঠেছিল, প্লিজ স্টপ লাফিং। এই হাসির জ্বালা মেটাতেই এত দূর এসেছি, প্লিজ হাসবেন না। আমি অবাক হয়ে বলেছিলাম, মানেটা সিম্পল, বিয়ে করবেন আমায়? উইল ইউ ম্যারি মি? আমি তো জাস্ট তবদা লেগে দাঁড়িয়ে এসেছিলাম। এমন সিচুয়েশনে পড়ার কথা কল্পনাতেও ভাবিনি। তখন মাথায় কী ঢুকেছিল কে জানে, বোবার মতো দাঁড়িয়ে মাথায় নেড়েছিলাম শুধু, যার অর্থ আমি আপনাকে বিয়ে করব। এটুকু বলেই হেসে উঠলেন নাবিলা আপু। ওনার সাথে তাল মেলালাম আমিও। কৌতূহলী হয়ে বলে উঠলাম, ওয়াও, সো এক্সাইটিং। তারপর কি হয়েছিল? তারপর আমার মাথা নাড়ানো দেখে আরও গম্ভীর হয়ে এলো সাহিলের মুখ। আমার দিকে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলে উঠল, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি।
সাহিলের কথায় আবারও অবাক হয়ে গেছিলাম। অন্য কাউকে ভালোবাসলে আমাকে বিয়ে করতে যাওয়ার মানেটা কি? অদ্ভুত। আমার মনের ভাব হয়তো সাহিল বুঝতে পেরেছিল। ঠান্ডা গলায় বলেছিল, যাকে ভালোবাসি সে আরেকজনের বউ। ব্যাপারটা খুব কমপ্লিকেটেড। তুমি কি শুনবে? শোনার পর যদি তোমার মনে হয় আমি ভুল তাহলে ঠিক আছে, আর যদি মনে হয় আমি ঠিক তাহলে তুমি রাজি না হলেও আমি তোমাকেই বিয়ে করব। বিশ্বাস করো রোদ, সেদিন আমি শুধু হা করে তাকিয়েই ছিলাম। একটা অপরিচিত মেয়েকে সে জোর করে বিয়ে করার কথা বলছে। অদ্ভুত। নাবিলা আপুর বিয়ের গল্প শুনে যেন শরীর খারাপ ভাবটাই চলে গেল আমার। খুশি হয়ে বলে উঠলাম, তারপর তারপর? নাবিলা আপু হেসে উঠলেন, আমার নাক টেনে বললেন, যেমন বর তার তেমন বউ, দুজনেই কেমন বাচ্চা বাচ্চা। তারপর আর কি, দুজনে একটা কফি শপে বসলাম। টানা 2 ঘন্টায় সে সব কিছুই খুলে বলল আমায়। সত্যি বলতে আগে তো শুধু দেখে প্রেমে পড়েছিলাম, কিন্তু এবার ওর কথা বলার ভঙ্গি, ওর বলা কাহিনী সব মিলিয়ে রীতিমতো প্রেমের সাগরে হাবুডুবু খেতে লাগলাম আমি। সেই মুহূর্তে মনে হয়েছিল এই ছেলে 10টা বউ থাকলেও আমি শুধু এই ছেলেকেই বিয়ে করব। ওর সোজা সাপটা কথাগুলো আরো বেশি পাগল পাগল করে তুলেছিল আমায়। কথা শেষ করে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে যখন বলেছিল, বিয়ে করবে আমায় নাকি কিডন্যাপ করে বিয়ে করব? দেখো এবার আর ছাড় দিব না আমি। ডিরেক্ট কোর্টে গিয়ে আমায় বিয়ে করব, তারপর বাসায় যাবা, নয়তো এখানেই বসে থাকতে হবে আমাদের সামনে। তখনই আমি ডিসিশন নিয়েছিলাম, এই ছেলে 1000 মেয়েকে ভালোবাসলেও ওকেই আমার চাই চাই চাই। একটা মজার ব্যাপার কি খেয়াল করেছো রোদ? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি কি আপু? কথাটা বলে ঠোঁট উল্টালেন উনি। দুজনে দুজনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকেই হুট করে গলা ছেড়ে হেসে উঠলাম। আমাদের দুজনের হাসির শব্দে সবাই আমাদের দিকে ফিরে তাকালো। সবার চোখেই মুগ্ধতা, আর আমাদের চোখ মুখে আনন্দ, এক ঝলক সুখময় আনন্দ। ড্রয়িং রুমের সোফায় বসে আছি। আমার ঠিক সামনে হাঁটু গেড়ে বসে আছেন শুভ্র। সোফার দুপাশের হাতলে হাত রেখে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি। থেকে থেকে ঢোক গিলে আশেপাশে তাকাচ্ছি আমি। চারপাশে সবাই হাসি ঠাট্টা আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকায় আমাদেরকে খেয়াল করছে না বললেই চলে। তবুও অদ্ভুত রকম অস্বস্তি নাড়া দিচ্ছে মনে। আমাকে এদিক ওদিক তাকাতে দেখে শান্ত গলায় উনি বলে উঠলেন, আমার দিকে তাকাও। ওনার কথায় মুখ কাঁচুমাচু করে মাথা নিচু করে বসে রইলাম আমি। উঠে যাওয়ারও কোনো পরিস্থিতি রাখেননি উনি। কি হয়েছে তোমার? কোনো সমস্যা থাকলে বলো আমাকে। কাল রাত থেকে কথা বলছো না, এর কারণটা কি রোদ পাখি? চোখ মুখটাও ফ্যাকাশে লাগছে। তুমি কি অসুস্থ ফিল করছো রোদ পাখি? বলো আমাকে। আমি আর চোখে ওনার দিকে তাকালাম। ওনার দৃষ্টি আমার চোখের দিকেই। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিলাম দ্রুত। ওনার কোনো প্রশ্নেরই উত্তর দিতে ইচ্ছা করছে না আমার। উনি এবার আমার 2 হাত নিজের হাতে নিয়ে নরম গলায় বললেন, সকালে খেয়েছো? সবাই লাঞ্চ করছে, চলো খাবে। ওনার কথায় চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে চিত্রাকে দেখতে পেয়েই ডাকলাম তাকে। ও কাছাকাছি এসে দাঁড়াতেই বলে উঠলাম, চিত্রা, বলছিলাম কি, তো আমার কথা শেষ না হতেই রাগে চোখে আমার দিকে তাকালেন শুভ্র। গম্ভীর গলায় চিত্রাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কিছুই বলছিল না চিত্রা, তুমি যাও। এই না, যাবে না তুই। শোন, আমি বলি কি। আমি তোমাকে যেতে বলেছি চিত্রা। চিত্রার মুখটা মুহূর্তে রক্তশূন্য হয়ে গেল। বেচারি কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। আমার কথাও ফেলতে পারছে না, আবার শুভ্রর ভয়ে এখানে দাঁড়িয়েও থাকতে পারছে না। তাই মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠল, ভাইয়া, মানে বলছিলাম কি, রোদ। চিত্রা এটুকু বলতেই ধমকে উঠলেন শুভ্র। আমি যেতে বলেছি তোমায়। চিত্রা দৌড়ে পালানোর জন্য শুভ্রর এই একটা ধমকেই যথেষ্ট। ধমক শুনে চমকে উঠে উপরের দিকে তাকাতেই চিত্রা হাওয়া। চিত্রা যাওয়ার পর চোখ বন্ধ করে জোরে শ্বাস নিলেন শুভ্র।
আমার দিকে লাল চোখে তাকিয়ে বলে উঠলেন, 5 মিনিটের মধ্যে ডাইনিংয়ে যেন দেখতে পাই তোমায়, জাস্ট 5 মিনিটের মধ্যে, নয়তো খবর খারাপ হয়ে যাবে তোমার।